একটি বড় কোম্পানিতে 8 জন চাকরি প্রার্থী পরীক্ষা দিতে যায়। তারপর তাদেরকে একটি বদ্ধ রুমে বসিয়ে দেওয়া হয় আর তাদেরকে 3টি শর্ত দেওয়া হয়। শর্তগুলো ছিল পরীক্ষা চলাকালীন সময়ে তারা রুমের বাইরে যেতে পারবে না, তারা গার্ড কিংবা পরিদর্শকের সাথে কোনো কথা বলতে পারবে না, আর কোনোভাবেই তাদের পরীক্ষার প্রশ্নপত্র নষ্ট করতে পারবে না। এর কোনো একটি শর্ত ভাঙলেই সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কিন্তু সবচেয়ে আজব ব্যাপার হলো তাদের প্রশ্নপত্রটি ছিল সম্পূর্ণ ফাঁকা। তাহলে কিসের উত্তর লিখবে তারা? কি রহস্য লুকিয়ে আছে এই পরীক্ষার মাঝে? গল্পটি আপনাকে প্রতিটি মুহূর্তেই ভাবতে বাধ্য করবে এরপর কি হবে। রহস্য, রোমাঞ্চ আর গল্পের প্রতিটি মোড়ে মোড়ে যারা টুইস্ট পছন্দ করেন, আজকের মুভিটি তাদের জন্য। কথা না বাড়িয়ে চলুন গল্পে চলে যাই। সেরা গল্পের সিনেমা হলে আপনাকে স্বাগতম। গল্পটি শুরু হয় একটি ফাঁকা পরীক্ষার হল দেখিয়ে, যেখানে একটি বড় কোম্পানিতে চাকরির পরীক্ষার আয়োজন করা হয়েছে। আধো আলো আর অন্ধকার এই রুমে সাজানো আছে 8টি ডেস্ক, অর্থাৎ পরীক্ষার জন্য শুধুমাত্র 8 জনকেই সিলেক্ট করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই সেই 8 জন ক্যান্ডিডেট চলে আসে পরীক্ষার হল রুমে আর ক্যান্ডিডেট নাম্বার অনুসারে বসে যায় যার যার ডেস্কে। ঠিক অন্য সব স্বাভাবিক পরীক্ষাগুলোর মতোই, যেমন পরীক্ষা পদ্ধতির সাথে আমরা সবাই পরিচিত। সবাই দেখতে পায় এখানে আলোর কিছুটা অভাব রয়েছে, অর্থাৎ একটি পরীক্ষার হলে যতটুকু আলো থাকা দরকার এখানে তেমন নয়। কিন্তু বসার ব্যবস্থা খুবই সুন্দর ছিল আর কেউ যেন চিটিং করতে না পারে সেজন্য সিসি ক্যামেরারও ব্যবস্থা ছিল। তো যখন সবাই যার যার ডেস্কে বসে যায় তখন রুমে অস্ত্রসহ একজন গার্ড প্রবেশ করে আর তা দেখে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। গার্ডের পেছন পেছন স্যুট বুট পরা একজন লোক প্রবেশ করে। সে নিজের ব্যক্তিগত কোনো পরিচয় দেয় না, কিন্তু নিজেকে ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষা পরিদর্শক বলে পরিচয় করিয়ে দেয়। তার কথা শুনে বোঝা যায় যে এটি তাদের প্রথম পরীক্ষা ছিল না। এর আগেও অনেকগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আজ তারা এসেছে চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ এই শেষ পরীক্ষাটিতে যারা উত্তীর্ণ হতে পারবে তারা তাদের স্বপ্নের চাকরিটি পেয়ে যাবে। এরপর পরিদর্শক তাদেরকে পরীক্ষার নিয়ম কানুন বুঝিয়ে দিতে শুরু করেন। এই পর্যন্ত বহু লোক এই পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের মধ্যে তোমাদের 8 জনকেই সিলেক্ট করা হয়েছে। এখন তোমাদের প্রত্যেকের জন্য 2টি অপশন রয়েছে। হয় তোমরা পরীক্ষায় পাশ করে তোমাদের স্বপ্নের চাকরিটি পেয়ে যাবে, অথবা পরীক্ষার রুল ভঙ্গ করে ডিসকোয়ালিফাই হয়ে বাসায় চলে যাবে। তোমাদের প্রত্যেককে একটি করে প্রশ্নপত্র দেওয়া হয়েছে আর তোমাদের জন্য একটি মাত্র প্রশ্নই রয়েছে। প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা 80 মিনিট সময় পাবে। তবে সময় শুরু করার আগে তোমাদেরকে এই পরীক্ষার কিছু নিয়ম বলে রাখি। পরীক্ষা চলাকালীন সময়ে তোমরা আমার সাথে অথবা গার্ডের সাথে কোনো ধরনের কথা বলার চেষ্টা করতে পারবে না। পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই নষ্ট করা যাবে না, সেটা ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক। পরীক্ষা চলাকালীন সময়ে কেউ এই রুমের বাইরে যেতে পারবে না। এর কোনো একটি রুল যদি তোমাদের কেউ ভঙ্গ করে তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং তাকে রুম থেকে বের করে দেওয়া হবে। এরপর পরিদর্শক পরীক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তখন কেউ কিছু বলে না, সবাই চুপ করে থাকে। এরপর পরিদর্শক স্টপ ওয়াচের কাছে যায় এবং সবাইকে বলে, এখন থেকেই তোমাদের পরবর্তী 80 মিনিট শুরু হচ্ছে আর এই 80 মিনিটই নির্ধারণ করবে তোমাদের পরবর্তী জীবন কেমন কাটবে। তারপর তিনি স্টপ ওয়াচ চালু করেন এবং সবাইকে শুভকামনা জানিয়ে রুম থেকে বের হয়ে যান আর রুমের দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে যায়। পরিদর্শক রুম থেকে চলে যাওয়ার পর পরীক্ষার্থীরা তাদের প্রশ্নপত্রটি উল্টায় আর দেখতে পায় সেখানে কোনো কিছুই লেখা নেই, অর্থাৎ প্রশ্নপত্রটি সম্পূর্ণ ফাঁকা। তারা সবাই প্রশ্নপত্রটিকে উল্টে পাল্টে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করে প্রশ্নটি আসলে কি, কিন্তু কোনোভাবেই তারা কোনো ক্লু খুঁজে পায় না এবং সবাই একে অপরকে দেখার চেষ্টা করতে থাকে। এর মধ্যে ক্যান্ডিডেট নাম্বার 2 কোনো ক্লু খুঁজে না পেয়ে অতি চালাকি করে প্রশ্নের উত্তর লিখতে শুরু করে দেয়। সে লিখে, আমি বিশ্বাস করি এই চাকরিটি কেবল আমিই পাওয়ার যোগ্য, কারণ এতটুকু লেখা হতে না হতেই ক্যামেরা তার এই লেখাকে ডিটেক্ট করে ফেলে এবং গার্ড তাকে অতি সম্মানের সাথে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়, কেননা সে প্রশ্নপত্র নষ্ট করেছে, অর্থাৎ একটি রুল ভঙ্গ করেছে আর এ কারণে সে ডিসকোয়ালিফাই হয়ে যায়। তো 5 মিনিট যেতে না যেতেই মেয়েটির এই অবস্থা দেখে সবাই সাবধান হয়ে যায় আর সবাই ভাবতে থাকে কি করা যায় বা কি করা উচিত। এর মধ্যে সেখানে অতি বুদ্ধিসম্পন্ন একজন ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেট নাম্বার 5। সে ভাবে রুলসে বলা হয়েছে তারা পরিদর্শক অথবা গার্ডের সাথে কথা বলতে পারবে না, কিন্তু রুলসে এটা তো বলা নেই যে তারা নিজেদের মধ্যেও কথা বলতে পারবে না। তাই সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য প্রথমে তার পাশের ক্যান্ডিডেটের সাথে ফিস করে কথা বলা শুরু করে আর গার্ডের দিকে তাকায়, কিন্তু গার্ড কিছু বলছে না দেখে সবাই নিশ্চিত হয় যে তারা নিজেদের মধ্যে কথা বলতে পারবে। তাই সে এবার জোরে জোরে কথা বলা শুরু করে দেয় আর তার দেখা দেখি অন্যান্য ক্যান্ডিডেটরাও কথা বলতে শুরু করে। তখন 5 নাম্বার ক্যান্ডিডেট তাদের সবাইকে বলে, আমাদের এখন প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে বেশি জরুরি হলো প্রশ্নটা কি সেটা খুঁজে বের করা, কারণ প্রশ্নই যদি খুঁজে না পাই তাহলে আমরা কিসের উত্তর দেব। সো এই জন্য আমাদের সবাইকে এখন একসাথে কাজ করতে হবে। আবার এমনও তো হতে পারে যে কোম্পানি আমাদের টিম ওয়ার্কের দক্ষতাটাই যাচাই করতে চাচ্ছে।
যে আমরা সবাই মিলে কোনো সমস্যার সমাধানে কতটা পারদর্শী। যেহেতু এখন সবার আইডিয়াগুলো তারা একসাথে শেয়ার করতে পারছে, এতে সবাই কিছুটা স্বস্তি পায়। এরপর তারা ভাবে যেহেতু পেপারে শুধুমাত্র ক্যান্ডিডেট নাম্বার লেখা, তাই কথা বলার ক্ষেত্রে তাদের আসল নাম ব্যবহার করলে কোনো সমস্যা হতে পারে। তাই তারা প্রত্যেকের একটা করে ছদ্মনাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর 5 নাম্বার ক্যান্ডিডেট সবার চেহারা, চুলের রং, গায়ের রং ইত্যাদির উপর ভিত্তি করে এক এক করে সবার নাম দেওয়া শুরু করে, যেমন ব্ল্যাক, ব্রাউন, ব্লন্ড, ব্রুনেট, ডার্ক, আর সে নিজের নাম দেয় হোয়াইট। সেখানে 1 নাম্বার ক্যান্ডিডেট এখন পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলেনি, এমনকি সে তাদের কথা শুনছে বলেও মনে হচ্ছে না, তাই তারা তার নাম দেয় ডেভ অর্থাৎ বয়রা। সে সময় ডার্ক 5 নাম্বার ক্যান্ডিডেটের এমন বর্ণবাদী নাম সিলেকশনের বিরোধিতা করে, কিন্তু বাকি সবাই নামের চেয়ে তাদের উদ্দেশ্যটাকেই বেশি গুরুত্ব দেয়, তাই এটা নিয়ে কেউ আর বেশি কথা বাড়ায় না। এরপর 5 নাম্বার ক্যান্ডিডেট অর্থাৎ হোয়াইট ভাবতে থাকে তাদেরকে আর কি করতে নিষেধ করা হয়নি। হঠাৎ সে তার জায়গা থেকে উঠে দাঁড়ায় আর গার্ডের দিকে লক্ষ্য করে দেখতে পায় গার্ড নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তখন সে বুঝতে পারে যে তারা চাইলে রুমের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারবে, এতে কোনো বাধা নেই। অন্যদিকে ব্রুনেট বিশ্বাস করে যে প্রশ্ন হয়তো তাদেরকে দেওয়া কাগজের মধ্যেই লেখা রয়েছে, কিন্তু তারা সেটা স্বাভাবিক আলোতে দেখতে পারছে না। তারা যদি প্রশ্নপত্রটিকে লাইটের কাছে নিয়ে যায় তাহলে হয়তো কিছু দেখা যেতেও পারে। ব্রুনেটের কথা মতো তারা সবাই তাদের প্রশ্নপত্রগুলোকে লাইটের কাছে নিয়ে যায়, কিন্তু কাগজে কিছুই দেখা যায় না। এইদিকে ডেভ যেহেতু তার জায়গা থেকে নড়ছে না, তাই হোয়াইট তার পেপারটি নিয়ে নিজে থেকেই লাইটের কাছে নিয়ে দেখতে শুরু করে, কিন্তু সেটাতেও কোনো কিছু দেখা যায় না। তখন ব্লন্ড নতুন একটা আইডিয়া দেয়। সে বলে হয়তো পেপারে পেন্সিল দিয়ে ঘষলে কোনো লেখা ফুটে উঠতে পারে, যেমনটা ছোটবেলায় আমরা পয়সার উপর কাগজ রেখে সেটাতে পয়সার ছাপ তৈরি করতাম। কিন্তু ব্ল্যাক তখন তাকে সাবধান করে দিয়ে বলে এমনটা করলে তোমার পেপার নষ্ট হয়ে যাবে আর তুমি তখন ডিসকোয়ালিফাই হয়ে যাবে, যেমনটা একটু আগে 2 নাম্বার ক্যান্ডিডেটকে করা হয়েছিল। পরপর 2টা আইডিয়া ফ্লপ খাওয়ার পরে এবার ব্ল্যাক বলে হয়তো এই লেখা সাধারণ আলোতে নয়, বরং ইউভি লাইট, এক্স রে অথবা ইনফ্রারেড লাইটে দেখা যাবে। রুমে হয়তো এমন কোনো সুইচ আছে যার মাধ্যমে সেই লাইটগুলোকে অন করা যেতে পারে। ব্ল্যাকের কথা শুনে সবাই রুমের মধ্যে সুইচ খোঁজা শুরু করে, কিন্তু তারা কোনো সুইচ খুঁজে পায় না যেটা দিয়ে তারা কোনো লাইট জ্বালাতে পারে অথবা বন্ধ করতে পারে। এত কিছুর মধ্যেও ডেভ চুপচাপ তার ডেস্কে বসে থাকে, তার কোনো অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় না। এই সময় ব্লন্ড খুঁজতে খুঁজতে ইমার্জেন্সি লাইটের একটি স্ট্রিপ খুঁজে পায়, অর্থাৎ কোনোভাবে যদি রুমের সব লাইট বন্ধ করা যায় তাহলে সেখানে ইমার্জেন্সি লাইট জ্বলে উঠবে। কিন্তু রুমে তো কোনো সুইচই নেই, তাহলে তারা লাইট বন্ধ করবে কিভাবে? তখন ব্লন্ড বলে তাহলে আমাদের লাইটগুলো ভাঙতে হবে আর ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, কিন্তু ব্রাউন এটা মেনে নেয় না, সে এত বড় রিস্ক নিতে চায় না। তাই তারা সবাই একটা ভোট করে আর সবার মতামত নেয়। সেখানে ব্রাউন আর ডেভ বাদে বাকি সবাই লাইট ভাঙার পক্ষে সম্মতি দেয়। এরপর তারা চেয়ার দিয়ে লাইটগুলো ভেঙে ফেলে। সবগুলো লাইট ভাঙার পর সেখানে ইমার্জেন্সি ইউভি লাইট জ্বলে ওঠে। এতে সবাই কিছুটা খুশি হয় আর তাদের পেপারগুলো নিয়ে লাইটের কাছে যায়, কিন্তু তারপরেও তারা পেপারের মধ্যে কোনো ক্লু খুঁজে পায় না, কিচ্ছু লেখা নেই সেখানে। ব্রুনেট লাইটের উপরে আরো একটি লেয়ার লক্ষ্য করে। সে বলে আমাদের উচিত এই লেয়ারটিও ভেঙে ফেলা, হয়তো এর পেছনে অন্য কোনো লাইট থাকতে পারে। তারপর তারা ইমার্জেন্সি ইউভি লাইটের উপরের লেয়ারটিও তাদের জুতার হিল দিয়ে ভেঙে ফেলে। ব্ল্যাক পরীক্ষা করে দেখে বলে এটা ইনফ্রারেড লাইটের অংশ, যদি আমরা সকল ইউভি লাইট ভেঙে ফেলতে পারি তাহলে হয়তো এই ইনফ্রারেড লাইট জ্বলে উঠবে আর সেটা দিয়ে পেপারে কিছু দেখা গেলে যেতেও পারে। তাই তারা সবাই ইমার্জেন্সি লাইটগুলোও ভেঙে ফেলে আর এরপর সেখানে ইনফ্রারেড লাইট জ্বলে ওঠে, কিন্তু এই আলোতেও তারা কিছু খুঁজে পায় না। লাইট নিয়ে এত গবেষণার পরেও কিছু খুঁজে না পেয়ে তারা সবাই কিছুটা হতাশ হয়ে যায়। এরপর হোয়াইট বলে আমাদের অন্যভাবে ভাবা উচিত। তখন সে আবারও পরীক্ষার শর্তগুলো নিয়ে ভাবতে থাকে। সেখানে বলা হয়েছে যে ইচ্ছা করে বা ঘটনাক্রমে নিজের প্রশ্নপত্র নষ্ট করা যাবে না, কিন্তু এটা তো বলা হয়নি যে অন্য কারোটা নষ্ট করা যাবে না। তাই সে সর্বপ্রথম ডিসকোয়ালিফাই হওয়া সেই মেয়েটির পেপারটি হাতে নেয় আর সেটা নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা শুরু করে। সে কিছুক্ষণ আগে দেওয়া ব্লন্ডের আইডিয়া মতো প্রথমে সেটাতে পেন্সিল দিয়ে ঘষাঘষি করে দেখে কোনো কিছু পাওয়া যায় কিনা। কিছু খুঁজে না পেয়ে সেই পেপারটাকে 4টি টুকরো করে, যাতে সবাই আলাদাভাবে সেটা নিয়ে গবেষণা করতে পারে। নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেও যখন কোনো কাজ হলো না, তখন সে একটি টুকরাতে প্রস্রাব করেও দেখে যে কোনো পরিবর্তন হয় কিনা, কিন্তু এতেও সে কিছু খুঁজে পায় না, শুধু একটু শান্তি পায়। বেচারা অনেকক্ষণ ধরে আটকে বসেছিল। যাই হোক, এত কিছুর পরেও কেউ কিছু খুঁজে বের করতে না পেরে সবাই কিছুটা হতাশ হয়। পুরোটা সময় চুপ করে থাকা ডেভও তখন কথা বলে ওঠে। সে আসলে একজন ফ্রেঞ্চ, তাই সে ফ্রেঞ্চ ভাষায় বলে নিজেকে দেখো, এখানে স্বয়ং তোমাকেই দেখা যাচ্ছে। এইরকম সিচুয়েশনে ডেভের এসব ফিলোসফিক্যাল কথাবার্তা কারোই ভালো লাগে না। হোয়াইট তো একরকম দুর্ব্যবহার করেই তাকে থামিয়ে দেয়, কারণ তার কথার মাথামুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না। এরপর সবাই কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ব্রাউন বলে ওঠে সবাই তো যে যার মতো থিওরি দিয়ে গেলে, এবার আমার থিওরিটা শোনো। আমার মনে হয় এটা কোনো পরীক্ষাই না, এটা একটা গেম চলছে আমাদের সাথে। তারপর সে একটা কালো কাচের সামনে এসে বলে এই কাচের ওপাশ থেকে কোম্পানির লোকেরা আমাদের দেখছে আর আমাদের উপর বাজি ধরছে যে কে এই খেলায় জিতবে। জীবনে তো তারা অনেক টাকায় কামিয়েছে আর এখন তারা আমাদেরকে দিয়ে এন্টারটেইনমেন্ট নিচ্ছে। এটা শুনে ডাক বলে মিস্টার ব্রাউন একটা পাক্কা জুয়ারি, তাই সে এমন কথা বলছে, কারণ তার চিন্তা ভাবনাই জুয়ারির মতো। তখন ব্রাউন বলে তুমি কি সাইকিয়াট্রিস্ট নাকি সাইকোলজিস্ট?
এটা নিয়ে তাদের মধ্যে ছোটখাটো একটা তর্ক হয়ে যায়। তর্কের এক পর্যায়ে ডাক বলে, আমি কলেজে থাকাকালীন মানুষের ব্যবহারের উপর স্টাডি করেছি, আমাদের উপরে কেউ বাজি লাগাচ্ছে না, আর এটা কোনো সাধারণ পরীক্ষাও নয়। এই কোম্পানির সিইও সকল গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়ের উপর নজর রাখে, আর আমরা 8 জন খুবই স্পেশাল, তাই এই পরীক্ষার জন্য আমাদেরকে সিলেক্ট করা হয়েছে। দেয়ালের ওপাশে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হলেন কোম্পানির সিইও। তখন ব্রাউন তাকে বলে, তুমি সিইওর ব্যাপারে এত কিছু কিভাবে জানো? ডার্ক উত্তর দেয়, আমাদের সবারই এটা জানার কথা, এত লোভনীয় একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, কোম্পানি সম্পর্কে কোনো খোঁজ খবর নেব না? এটা তো হতে পারে না, তাই না? আমি এই কোম্পানিতে এসআর হিসেবে কাজ করতাম, তবে আমি কখনো সিইও কে দেখিনি। যখন দেখলাম একটা বড় পোস্ট খালি হয়েছে তখন আমি সেটার জন্য অ্যাপ্লাই করি, আর এখন আমি তোমাদের সাথে এখানে দাঁড়িয়ে আছি, এর বেশি আমি কিছু জানি না। তখন অন্যরাও বলে ওঠে, হ্যাঁ, এটা টপ র্যাঙ্কের কোম্পানিগুলোর মধ্যে একটি, এখানকার নিচের পোস্টের বেতন আর সুযোগ সুবিধাও অন্যান্য কোম্পানির হাই লেভেলের পোস্টের চেয়েও অনেক বেশি, তাই এমন লোভনীয় অফার পেয়েই তারা এখানে এসেছে, কিন্তু তারা কোম্পানির ব্যাপারে বেশি কিছু জানে না। তখন ব্রুনেট বলে, আমরা সবাই কোনো না কোনো লোকের মাধ্যমেই চাকরিটা সম্পর্কে জেনেছি, অর্থাৎ কোম্পানি নিজেই আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে কেন কোম্পানি এই চাকরির জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট করলো না? তখন ব্রাউন ডাককে বলে, তুমি যা জানো যতটুকু জানো আমাদেরকে বলো। তখন ডাক বলে, কয়েক বছর আগে যখন সারা পৃথিবীতে একটি ভাইরাস ছড়িয়ে পড়ে আর যার কারণে হাজার হাজার মানুষ মারা যেতে শুরু করে, তখন যে কোম্পানিটি সর্বপ্রথম সেই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে এটি সেই কোম্পানি। ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে বর্তমানে তাদের বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় $20 মিলিয়ন। আগামী 2-1 বছরের মধ্যে হয়তো এটি পৃথিবীর সবচেয়ে ধনী কোম্পানিতে পরিণত হবে। এসব কথা বলতে বলতে তাদের অনেক সময় চলে গিয়েছিল, তাই ব্রুনেট তাদেরকে বলে, আমাদের কথা বাদ দিয়ে প্রশ্নটি খোঁজা উচিত। এরপর সে বলে, আমার মাথায় একটা নতুন আইডিয়া এসেছে। এই বলে সে গার্ডের সামনে এসে দাঁড়ায় আর তার পকেট থেকে একটা লাইটার বের করে। এরপর সে উপরে থাকা ফায়ার সেন্সরের দিকে তাকায় আর সবাইকে বলে, হতে পারে এই লাইটার দিয়ে ফায়ার সেন্সর যদি অ্যাক্টিভেট করি তাহলে সেখান থেকে কোনো হিন্ট পাওয়া যেতে পারে। এটা শুনে ব্ল্যাক আগ্রহী হয়, সে বলে, হতে পারে ফায়ার সেন্সরের পানিতে প্রশ্নপত্রটি ভেজালে সেখানে কিছু দেখা যেতেও পারে। তখন ব্রুনেট একটি ডেস্কের উপর দাঁড়িয়ে লাইটার জ্বালিয়ে ফায়ার অ্যালার্মটি অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু সে নাগাল না পাওয়ার কারণে ফায়ার অ্যালার্মটি অ্যাক্টিভেট হয় না। তখন হোয়াইট একটা পেপার হাতে জড়িয়ে ব্রুনেটকে দেয়, আর কিছু না বুঝেই ব্রুনেট সেটাতে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্মের কাছে ধরে। তখন ফায়ার অ্যালার্মটি অ্যাক্টিভেট হয়ে যায় আর সেখান থেকে পানি পড়া শুরু করে। ব্ল্যাক তখন সেই পানিতে একটি পেপার ভিজিয়ে দেখতে থাকে কোনো পরিবর্তন হলো কিনা, কিন্তু সে পেপারে কোনো কিছুই দেখতে পায় না, কারণ এটা ছিল সাধারণ পানি, অর্থাৎ তাদের এবারের চেষ্টাটিও ব্যর্থ হয়ে যায়। এইদিকে ব্রুনেট সেখান থেকে নেমে ডেস্কে গিয়ে তার পেপারটি দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে, আমার পেপারটি কোথায়? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটু আগে হোয়াইট পোড়ানোর জন্য তাকে যে পেপারটি দিয়েছিল সেটি আসলে ব্রুনেটের পেপারই ছিল। ব্রুনেট না বুঝে নিজেই নিজের পেপারটি পুড়িয়ে দিয়েছে। সে হোয়াইটের উপর প্রচন্ড রাগ হয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ব্রুনেট পরীক্ষার শর্ত ভঙ্গ করে ফেলেছে, আর বিষয়টি গার্ডের নজরে আসতেই সে ব্রুনেটকে ধরে জোর করে রুম থেকে বের করে দেয়। এই ঘটনায় ব্ল্যাক হোয়াইটের উপর প্রচন্ড ক্ষেপে যায়। সে তাকে মারতে আসে আর বলে, তোকে ঘুষি দিয়ে তোর লাইট বন্ধ করে দেব। একথা বলার সাথে সাথেই রুমের লাইটগুলো বন্ধ হয়ে যায় আর পুরো রুম অন্ধকার হয়ে যায়। তারপর ব্ল্যাক যখন আবার বলে লাইট অন, তখন লাইটগুলো আবার জ্বলে ওঠে। সবাই বুঝতে পারে যে এই রুমে ভয়েস কন্ট্রোল অ্যাক্টিভেট করা রয়েছে, তাই তাদেরকে নিজেদের মধ্যে কথাবার্তায় আরো সাবধান হওয়া উচিত। ঘটনার আকস্মিকতা কাটতে না কাটতেই এর মধ্যে ডেভ কান্না শুরু করে দেয়। হোয়াইট এবার ডেভের উপর বিরক্তি সামলাতে না পেরে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার প্ল্যান করে। সে ডেভকে তার পেপারটি ছিঁড়ে নষ্ট করে ফেলতে বলে, আর ডেভও ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে নিজেই নিজের পেপারটি ছিঁড়ে নষ্ট করে ফেলে। ফলে গার্ড এসে তাকেও রুম থেকে বের করে দেয়, কিন্তু যাওয়ার আগে সে তার চশমাটা রুমের মধ্যে ফেলে যায়। রুমের মধ্যে এখন আর তারা মাত্র 5 জন বাকি ছিল। এতক্ষণ ধরে হোয়াইটের এসব আচরণে সবাই তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আর সবাই তার এমন আচরণের কারণ জানতে চায়। তর্কাতর্কির এক পর্যায়ে ব্ল্যাক তাকে ঘুষি মেরে দেয় আর ঘুষি খেয়ে হোয়াইট অজ্ঞান হয়ে যায়। এরপর ব্ল্যাক তাকে রুম থেকে বের করে দিতে চায়, কিন্তু ব্লন্ড তাকে সতর্ক করে বলে কেউ রুমের বাইরে গেলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তাই যে তাকে রুমের বাইরে নিয়ে যাবে সেও পরীক্ষা থেকে বাদ পড়ে যাবে। এ কারণে সবাই মিলে হোয়াইটকে চেয়ারের সাথে বেঁধে রাখে আর তার মুখে কাপড় গুঁজে দেয় যেন সে কিছু বলতে না পারে। ব্ল্যাক তার হাতে একটি পেন্সিল দিয়ে তার পেপারটি নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে হোয়াইটের জ্ঞান ফিরে আসে আর সে হাত থেকে পেন্সিলটি ফেলে দেয়। হোয়াইট কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু ব্ল্যাক তখন তাকে আরেকটি চড় দিয়ে চুপ করিয়ে দেয়। ব্রাউন হোয়াইটের মুখের কাপড়টি সরাতে গেলে ব্ল্যাক তাকেও আটকে রাখে, কিন্তু পেছন থেকে ডার্ক তার মুখের কাপড়টি সরিয়ে দেয়। তখন হোয়াইট অস্থির হয়ে বলে সে একটি ভাইরাসে আক্রান্ত, বেঁচে থাকতে হলে প্রতি ঘন্টায় তাকে একটি ওষুধ খেতে হয় যা তার পকেটে রয়েছে, দয়া করে তাকে যেন ওষুধটি খেতে দেওয়া হয়। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না, সবাই ভাবে সে আবারও কোনো নাটক করছে, তাই কেউ তাকে ওষুধটি দেয় না। তখন সে বলে সে প্রশ্নটি খুঁজে পেয়েছে, তাকে যদি ওষুধটি খেতে দেওয়া হয় তাহলে সে প্রশ্নটি বলে দেবে। তখন ব্ল্যাক তাকে আগে প্রশ্ন বলতে বলে, কিন্তু এর মধ্যে সে আবারও অজ্ঞান হয়ে যায়। ডার্ক
ডার্কের তখন সন্দেহ হয়। সে বলে হতে পারে হোয়াইট এই কোম্পানিরই কেউ, কারণ এই কোম্পানির এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে যে এরা ইন্টারভিউ ক্যান্ডিডেটদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে আর তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। হোয়াইট হয়তো সেই কাজটাই করছে। ব্রাউন তখন উল্টো ডার্ককেই সন্দেহ করে বসে। সে বলে হয়তো আমাদের মাঝে ঝামেলা লাগানোর কাজটি হোয়াইট নয়, বরং তুমিই করছো, কারণ তুমি অলরেডি এই কোম্পানির একজন এমপ্লয়ি আর তুমি এই কোম্পানি সম্পর্কে যা জানো আমরা বাকিরা তার কিছুই জানি না। তুমি এত কিছু কিভাবে জানো? স্বাভাবিক কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ ব্রাউন তার প্যান্টের বেল্ট দিয়ে ডার্ককে চেয়ারের সাথে বেঁধে ফেলে আর তাকে সত্যি কথা বলতে বলে। আগে মিলিটারিতে চাকরি করার কারণে টর্চার করে কিভাবে কথা বের করতে হয় ব্রাউন সেটা খুব ভালো করেই জানে, তাই সে তাকে টর্চার করা শুরু করে। কিন্তু ডার্ক কিছুই বলে না। তাই ব্রাউন একটি পেপার হাতে নিয়ে ব্লেডের মতো করে সেটা দিয়ে ডার্কের শরীর কাটতে শুরু করে। কিন্তু এত কিছুর পরেও ডার্ক বলে এটা সত্যি যে আমি এই কোম্পানিতে আগে কাজ করেছি, কিন্তু আমি আসলেই এই পরীক্ষার ব্যাপারে কিচ্ছু জানি না। এমন অমানবিক অত্যাচার দেখে ব্ল্যাক আর ঠিক থাকতে পারে না, তাই সে ব্রাউনকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্রাউন তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে ডার্ককে আরো অত্যাচার করার সিদ্ধান্ত নেয়। সে তার চশমাটি খুলে ফেলে আর তার চোখ টেনে ধরে চোখের মণিকেও কেটে ফেলতে চায়, কিন্তু এত অত্যাচারের মধ্যেও ডার্ক তার কথায় অটল থাকে। এটা দেখে ব্রাউন বুঝতে পারে যে সে সত্যি কথা বলছে, আসলেই সে পরীক্ষার প্রশ্নের ব্যাপারে কিছুই জানে না, তাই সে ডার্ককে অত্যাচার করা বন্ধ করে দেয়। তখন ব্লন্ড এসে তার বাঁধন খুলে দিয়ে তাকে মুক্ত করে। ঠিক এই সময় সবাই খেয়াল করে হোয়াইটের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করেছে। সে কাঁপতে শুরু করে। ব্লন্ড তখন বলে সে কি আবারও অভিনয় করা শুরু করেছে? ব্ল্যাক বলে না, সে সত্যিই অসুস্থ, কারণ ব্ল্যাকের স্ত্রীও একই ভাইরাসের কারণেই মারা গেছে, তাই সে বুঝতে পারছে হোয়াইট অভিনয় করছে না। তারপর সবাই তার ওষুধটি খুঁজতে শুরু করে, কিন্তু তারা সেটি খুঁজে পায় না। তখন ব্লন্ড বুঝতে পারে নিশ্চয়ই কেউ তার ওষুধটি লুকিয়েছে, তাই সে বলে তোমাদের যেই তার ওষুধটা নিয়ে থাকো না কেন সেটা ফেরত দিয়ে দাও। কিন্তু কেউ ওষুধ দিচ্ছে না দেখে সে একে অপরকে সার্চ করার কথা বলে। তারপর তারা একে অপরকে সার্চ করা শুরু করে, কিন্তু কারো কাছেই ওষুধ খুঁজে পাওয়া যায় না। তখন ডার্কের সন্দেহ হয় ব্রাউনের উপরে। সে ভাবে ওষুধটি হয়তো ব্রাউনই লুকিয়ে রেখেছে, আর তার সন্দেহ সত্যি হয় যখন সে ব্রাউনের ডেস্কের নিচে ওষুধটি খুঁজে পায়। সেখান থেকে ওষুধটি নিয়ে সে যখন হোয়াইটকে খাওয়াতে যায় তখন ব্রাউন তাকে বাধা দেয়, কারণ সে চায় হোয়াইট মারা যাক, এতে তাদের কম্পিটিশন কমে যাবে। কিন্তু এমন বিবেকহীনের মতো কাজ ব্ল্যাকের পছন্দ হয় না, তাই সেও ওষুধ খাওয়াতে এগিয়ে আসে। ব্ল্যাক যখন ওষুধটি খাওয়াতে যাবে ঠিক সেই মুহূর্তে ব্রাউন এক ঝাপটা দিয়ে ওষুধটি ফেলে দেয়, আর সেটি গিয়ে পানি নিষ্কাশনের লাইনের মধ্যে গিয়ে আটকে যায়। বাকি সবাই সেটা বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা সেটা বের করতে পারে না। তখন হোয়াইটের নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। ডার্ক তখন খুব ঘাবড়ে গিয়ে ক্যামেরার সামনে যায় আর ইনভিজিলেটরের কাছে সাহায্য চাইতে থাকে। আর এই কাজের মাধ্যমে সে পরীক্ষার একটি শর্ত ভঙ্গ করে, কারণ পরীক্ষার শর্ত ছিল কেউ গার্ড অথবা ইনভিজিলেটরের সাথে কথা বলার কোনো চেষ্টা করতে পারবে না। তখন গার্ড সেখানে চলে আসে আর ডার্ককে জোর করে হল থেকে বের করে দেয়। এরপর ব্লন্ড তার হেয়ার পেন দিয়ে ওষুধটা বের করে আনে আর সেটা হোয়াইটকে খাইয়ে দেয় আর তার বাঁধনটাও খুলে দেয়। কিছুক্ষণের মধ্যেই হোয়াইট কিছুটা সুস্থ হয়ে যায়। তারপর ব্ল্যাক তাকে বলে তুমি বলেছিলে ওষুধ খেতে দিলে প্রশ্নটা বলবে, এখন বলো প্রশ্নটা কি? হোয়াইট প্রথমে কিছু বলে না, সে হাসতে থাকে। এরপর সে নিজেকে একটু সামনে নিয়ে বলে তোমরা কি এখনো কিছু বুঝতে পারোনি? এই পরীক্ষার কোনো প্রশ্নই নেই, পরীক্ষাটাই হলো একটা প্রশ্ন আর আমরা হলাম এর অ্যান্সার, আর কোম্পানির একটি অ্যান্সারেরই দরকার। অর্থাৎ আমাদের মধ্যে শেষ পর্যন্ত এই হলে যে টিকে থাকবে সেই এই চাকরিটার জন্য মনোনীত হবে। এসব বলতে বলতে সে গার্ডের কাছে থাকা পিস্তলের দিকে দেখতে থাকে আর হঠাৎ করে দৌড়ে গিয়ে সেটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্ল্যাক আগে থেকে তার মতিগতি বুঝতে পারে, তাই সেও দৌড় দেয় আর হোয়াইটকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গার্ডের পিস্তলটি সে নিয়ে নেয় আর হোয়াইটের দিকে নিশানা করে। কিন্তু হোয়াইট খুব ভালোভাবে বুঝতে পারে যে ব্ল্যাক তাকে গুলি করবে না, সে শুধু আত্মরক্ষার জন্য এই গুলিটি হাতে নিয়েছে, তাই সে ধীরে ধীরে ব্ল্যাকের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ব্ল্যাক তাকে গুলি করে দেয়, কিন্তু পিস্তল থেকে কোনো গুলি বের হয় না। এটা দেখে হোয়াইট সুযোগ বুঝে ব্ল্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে আর একটা পেন্সিল দিয়ে তাকে আঘাত করে। তখন ব্রাউন ব্ল্যাককে হেল্প করতে গেলে তাকেও সে পেন্সিল দিয়ে আঘাত করে আর পিস্তলটি হাতে তুলে নেয় আর সাথে সাথেই ব্ল্যাককে শুট করে দেয়। কিন্তু এবারও পিস্তল থেকে কোনো গুলি বের হয় না। হোয়াইট বুঝতে পারে যে পিস্তলটিতে গার্ডের ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে, অর্থাৎ এটি শুধু গার্ডের হাত থেকেই চলবে। তাই সে গার্ডের কাছে গিয়ে তার হাতে পিস্তল রেখে বাকি সবার দিকে পয়েন্ট করে। তখন ব্রাউন বলে তুমি আসলে কি চাও? তখন সে বলে আমি চাই এই রুমে শুধু আমি থাকবো, তোমরা সবাই রুম থেকে বের হয়ে যাও, তা না হলে আমি সবাইকে শুট করে দেব। তখন ব্রাউন রুম থেকে বের হয়ে যায়। এরপর হোয়াইট ব্ল্যাককে রুম থেকে বের হতে বলে, কিন্তু সে বের হতে চায় না। তখন ব্লন্ড বলে ওকে ওকে আমি বের হচ্ছি, তুমি থামো। এরপর ব্লন্ড রুমের গেটের কাছে গিয়ে বলে লাইটস অফ। তখন রুমের সব লাইট বন্ধ হয়ে যায় আর হোয়াইট তখন এলোপাথারি গুলি করতে থাকে। এরপর যখন আবার রুমের লাইট জ্বলে ওঠে তখন আমরা দেখি যে ব্ল্যাকের বুকে গুলি লেগেছে আর সে মেঝেতে পড়ে আছে। আর অন্যদিকে হোয়াইট দেখতে পায় ব্লন্ড আসলে রুম থেকে বের হয়নি, তার একটি পা এখনো রুমের ভেতরে, আর হোয়াইট তাকে গুলি করতে নেয়। আর ঠিক সেই সময় ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে, সে দেখতে পায় সময় শেষ। এটা দেখতে পেয়ে হোয়াইট তাকে আর গুলি করে না, সে ক্যামেরার সামনে চলে আসে আর বলে তোমরা যাকে খুঁজছো আমিই সে, শেষ পর্যন্ত টিকে থাকার জন্য আমি সবকিছু করেছি, কিন্তু ব্লন্ড কিছুই করেনি, তাই আমি এই চাকরিটি পাওয়ার যোগ্য। তখন গার্ড তার কাছে আসে আর হাতে থাকা ঘড়িটি দেখায়। ঘড়িতে দেখা যায় সময় এখনো শেষ হয়নি।
তখন হোয়াইটের মনে পড়ে ডেভকে যখন বের করে দেওয়া হয়েছিল তখন সে ঘড়ির কাছে গিয়েছিল, আর ঘড়িতে লাল ও নীল দুইটি সুইচ রয়েছে। লাল সুইচে চাপ দিলে সেটি চালু হয়, আর নীল সুইচে চাপ দিলে সময় দ্রুত যেতে শুরু করে। আর ডেভ বের হওয়ার সময় নীল সুইচে চেপে কিছুটা সময় ফাস্ট করে রেখে গিয়েছিল। কিন্তু এখন কিছুই করার নেই। পরীক্ষা চলাকালীন সময়ে ইনভিজিলেটরের সাথে কথা বলার চেষ্টা করার কারণে হোয়াইটকেও রুম থেকে বের করে দেওয়া হয়। এখন বাকি আছে শুধু ব্লন্ড আর ব্ল্যাক। ব্ল্যাক তো মরে পড়ে আছে ফ্লোরে। তখন ব্লন্ড রুমের ভেতরে আসে আর ডেভের ফেলে যাওয়া চশমাটা হাতে নেয়। সেটা দিয়ে সে পেপারের মধ্যে ভালো করে তাকায়। সে দেখতে পায় পেপারে লেখা রয়েছে কোয়েশ্চেন নাম্বার 1। এটা দেখে সে ভাবতে থাকে এর মানে কি হতে পারে। সে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ঘটনা এক এক করে মনে করার চেষ্টা করতে থাকে আর বুঝতে পারে প্রশ্নটা কি ছিল। এরপর ডেভ রুমের মধ্যে প্রবেশ করে আর তার পেছন পেছন ইনভিজিলেটরও সেখানে চলে আসে। ব্লন্ড বুঝে যায় ডেভই হলেন এই কোম্পানির সিইও। ব্লন্ড চশমাটা তাকে দেয় আর পেপারটাও তার হাতে তুলে দেয়। তখনও পরীক্ষা শেষ হতে কয়েক সেকেন্ড বাকি ছিল। লাস্ট সেকেন্ডে ব্লন্ড বলে ওঠে নো, অর্থাৎ এই পরীক্ষার উত্তর ছিল নো। মনে আছে আপনাদের পরীক্ষার শুরুতে পরীক্ষক বলেছিল এনি কোশ্চেন, মানে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? আর এটিই ছিল পরীক্ষার একমাত্র প্রশ্ন যার উত্তর হবে নো। কিন্তু এই সহজ বিষয়টি 80 মিনিট ধরে কেউ বুঝতে পারেনি। আর ব্লন্ডই হলো একমাত্র ক্যান্ডিডেট যে প্রশ্নটির সঠিক উত্তর দিতে পেরেছিল। এরপর পরিদর্শক ব্লন্ডকে বলে ওয়েলকাম, তোমাকে হায়ার করতে পেরে আমরা খুশি। ব্লন্ড বলে আমি চাকরিটি করছি না। সে ব্ল্যাককে দেখিয়ে বলে এই চাকরির জন্য ব্ল্যাক মারা গেছে, আর আমি এমন কোনো কোম্পানিতে চাকরি করব না যেখানে ইন্টারভিউ এর নাম করে মানুষ খুন করা হয়। তখন পরিদর্শক তাকে বলেন না, ব্ল্যাক মারা যায়নি। ব্লন্ড তখন ব্ল্যাকের কাছে গিয়ে দেখে সত্যি সে মারা যায়নি। পরিদর্শক তখন ব্লন্ডকে এক্সপ্লেইন করে বলে ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা করার সময় তারা এই ম্যাজিক বুলেটটি আবিষ্কার করে, যেটা দিয়ে কাউকে শুট করলে সে মারা যাবে না, বরং তার শরীরে ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হবে আর সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কিন্তু তাদের কাছে এখনো এই ওষুধ পর্যাপ্ত পরিমাণে নেই। এটা তৈরির জন্য তারা গবেষকদের একটি টিম বানিয়েছে, যেখানে এমন একজন টিম লিডার দরকার যে কিনা সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয়গুলিকেও নজর রাখতে পারে। তাই তারা এমন অদ্ভুত পরীক্ষার আয়োজন করেছে। এর মধ্যে সেখানে ব্ল্যাক উঠে দাঁড়ায় আর ব্ল্যাককে দেখতে পেরে ব্লন্ড খুবই খুশি হয়। পরিদর্শক তখন ব্লন্ডকে জিজ্ঞাসা করে তুমি কি এরপরেও চাকরিটি করবে না? তখন ব্লন্ড সিইওর কাছে গিয়ে তার সাথে হাত মেলায় আর চাকরিটি কনফার্ম করে নেয়। আর এখানেই প্রশ্নপত্রবিহীন আজগুবি পরীক্ষার গল্পটি শেষ হয়। তো গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেটা জানাতে ভুলবেন না। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমা হলের সাথেই থাকুন।